স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কুষ্টিয়ার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, জ্বালানি মন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য। শুধু মানচিত্রেই রয়েছে নদীর অস্তিত্ব, শুকিয়ে যাওয়া জমিতে চলে ফসল চাষ, হুমকিতে জীববৈচিত্র্য। নওগাঁতে রাতের আধারে শিশু সহ একই পরিবারের 4 জনকে হত্যা, কক্সবাজারে নিহত আরও 3 জন। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সিরাজগঞ্জের চৌহালি আমলে আদালতের বিচারক দুপুরে এই নির্দেশ দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে 19 এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন বিচারক। তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। গত 2 এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন। তার অভিযোগ, ধর্মীয় একটি স্থানে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রীকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী হিসেবে মন্তব্য করেন অভিযুক্ত ব্যক্তি। তবে আইন অনুযায়ী সংসদ চলাকালে একজন সংসদ সদস্যকে গ্রেপ্তারের ক্ষেত্রে স্পিকারের অনুমতির প্রয়োজন রয়েছে। গাজীপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের শুনানি হবে আগামী 28 এপ্রিল। শুনানির জন্য মঙ্গলবারের কার্যতালিকায় থাকলেও আইনজীবীদের অনুপস্থিতির কারণে সর্বোচ্চ আদালত নতুন দিন ধার্য করে। 2016 সালের 15 জুন আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে 11 জনকে খালাস দেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। সে সময় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার সহ 6 জনের ফাঁসির আদেশ বহাল রাখা হয়। সে সঙ্গে নিম্ন আদালতের দেওয়া 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে হাইকোর্ট। 2004 সালে 7 মে গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। হেনস্থার প্রতিবাদে সকাল 9টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। আন্দোলনকারীরা জানান, সোমবার সন্ধ্যায় 36 নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসক এবং গত রোববার রাতে 13 নম্বর ওয়ার্ডে 2 জন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে রোগীর স্বজনরা হেনস্থা করেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় তারা এই কর্মসূচি পালন করছেন। একই দাবিতে হাসপাতাল প্রাঙ্গণে সকালে মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা জানান, 24 ঘন্টার কর্মবিরতির মধ্য দিয়ে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করার পরও গত 2 বছরে দেশে টিকার বিশেষ ক্যাম্পেইন হয়নি। এছাড়া বিগত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য সেবার অপারেশন প্ল্যান বা ওপি বন্ধ করায় এর নেতিবাচক প্রভাব পড়েছে স্বাস্থ্য খাতে। সব মিলিয়ে সংক্রামক ও অসংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের তথ্য মতে 2024 সালে বিশ্বের বিভিন্ন দেশে হামের সংক্রমণ বেড়ে গিয়েছিল। এশিয়া মহাদেশের মধ্যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন অন্যতম। আফ্রিকা মহাদেশে নাইজেরিয়া, ইথিওপিয়া, ব্রাজিল। ইউরোপের যুক্তরাজ্য, অস্ট্রিয়া সহ আরও বেশ কিছু দেশে হামের প্রকোপ বেড়ে গিয়েছিল। বাংলাদেশকেও সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিন্তু তা আমলে না নেওয়ায় এবছর হামের এই প্রকোপ। সংক্রমণ ঠেকাতে প্রতি 4 থেকে 5 বছর অন্তর অন্তর একটি বিশেষ টিকা ক্যাম্পেইন করে সরকার, কিন্তু গণ অভ্যুত্থানকালীন পরবর্তী সময়ে এই বিশেষ ক্যাম্পেইন করেনি অন্তর্বর্তীকালীন সরকার। কেন টিকা কেনা এই গাফিলতি, তা জানালেন এই বিশেষজ্ঞরা। ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা হতো, সেই টাকাটা পুরো আমাদের গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গাভি এরা দিত। তো যেহেতু আমরা ওপি উইথড্র হচ্ছে এবং আমাদের বৈদেশিক সাহায্য পরিমাণ কমে আসছে, তো তারা বললো আংশিক টাকা বাংলাদেশ সরকারকে দিতে হবে। ফিনান্স মিনিস্ট্রি বললো বাংলাদেশ সরকারের টাকা মানে রেভিনিউর টাকা, সেই রেভিনিউর টাকার অডিট এবং হিসাবটা আলাদাভাবে হবে, সেটা না মেনে চললে আমরা এই টাকা বরাদ্দ দেবো। তখন অন্তর্বর্তী সরকার বললো যে আমরা তো এর মধ্যে যদি জোর করে মানে নির্বাহী আদেশে টাকাটা দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এটা দুর্নীতি হিসাবে চিহ্নিত। তারা বলে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে, নির্বাচন হবে, নির্বাচিত সরকার এই ডিসিশন নিতে। তারা যদিও আমেরিকার সাথে চুক্তি করতে কোনো হেজিটেট করে না যে পরবর্তী নির্বাচন সরকার সাথে করুক, কিন্তু এই বিষয়ে তারা পরবর্তী সরকারের উপর ছেড়ে দিয়েছে।
বিকল্প ব্যবস্থা না রেখে হঠাৎ করে স্বাস্থ্যের বিভিন্ন অপারেশন প্ল্যান বা ওপি বন্ধ করা হঠকারী সিদ্ধান্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমার কাছে এটা হঠকারী সিদ্ধান্ত। এটা হয়তোবা সেক্টর প্রোগ্রামটা বাদ দেওয়া যেত, কিন্তু তার একটা এক্সিট প্ল্যান দরকার ছিল যে আমরা এটা বাদ দিতে চাই। প্রথমত কেন বাদ দিলে আমাদের যে প্রোগ্রামগুলো চলছে সেগুলো কিভাবে চলবে। আমরা হয়তো অনিয়ম চাই না, নিয়ম চাই, কিন্তু পুরো পরিকল্পনাকে বাদ দিতে চাই না। বাংলাদেশে কিন্তু অনেক আগের থেকেই আমরা প্রায় 80% বা 80% কোনো সময় 99% পর্যন্ত আমাদের কভারেজ ছিল টিকা দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমরা যদি ধারাবাহিকভাবে গ্রাফটা দেখি, গত বছর 25 সনে এটা প্রায় 60%-এ নেমে আসছে। তার মানে 40% লোকেই আমাদের ইপিআইয়ের যে প্রোগ্রাম সেটা কভারেজ পায়নি। সরকার এই অবস্থা সামলাতে জরুরি টিকাদান কর্মসূচি চালাচ্ছে। এই টিকার ফল পেতে আরও 2 মাস সময় লেগে যেতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে চুয়াডাঙ্গায়। সেখানকার খবর জানাবেন সহকর্মী হোসেন মালিক। সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও আসলে তেল নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি এখনো কমেনি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেলের পর্যাপ্ত মজুদ আছে এবং ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে, তারপরেও আসলে যে পাম্পগুলো আছে সেখানে গেলে আসলে সরজমিনে যেটা দেখা যাচ্ছে আসলে সাধারণ মানুষের ভোগান্তি সে আগের মতোই আছে। আমি বেশ কয়েকজন সাধারণ যারা ক্রেতা তাদের সাথে কথা বললাম, তারা বলছেন যে সকাল থেকে তারা যে তেল পাম্প স্টেশনগুলোতে তেল সরবরাহ করছে সেখানে তারা যাচ্ছেন, কিন্তু তাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাদের তেল সরবরাহ করছে। তারপরেও তারা পর্যাপ্ত যে তেল তা পাচ্ছেন না। কোনো সময় 500 টাকার তেল দেওয়া হচ্ছে, কোনো সময় 300 টাকা তেল দেওয়া হচ্ছে, এইভাবে আসলে চলছে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, ফুয়েল কার্ডের মাধ্যমেই খুব সুশৃঙ্খলভাবে প্রতিটি পাম্পে আসলে তেল সরবরাহ করা হচ্ছে। তারপর আসলে এই চিত্র পাম্প স্টেশনগুলোতে বা এজেন্সি পয়েন্টগুলোতে একটু ভিন্ন দেখা যাচ্ছে। আর বিশেষ করে যারা কৃষক ভাই আছেন চুয়াডাঙ্গাতে এখন মৃদু তাপপ্রবাহ চলছে, যার ফলে তাদের সেচের প্রয়োজন। সেচের কারণে তাদের যে ডিজেল যে জ্বালানি, সেই জ্বালানি তারা নিতে এসে তাদেরকে আসলে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। যদিও আজকেও চুয়াডাঙ্গা জেলার 22টি তেল পাম্পে 1,22,000 লিটার ডিজেল, 20,500 লিটার পেট্রোল এবং 5,000 লিটার অকটেন বিতরণ করা হয়েছে। তারপরেও আমরা দেখেছি যে সকাল থেকেই দুপুরের মধ্যে আসলে প্রতিটি তেল পাম্পে আসলে তাদের যে তেল সরবরাহ তারা সেটা শেষ করে ফেলেছেন। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেল সরবরাহ নিশ্চিতে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রশাসনকে তারা প্রতিটি পাম্পে রাখছেন, তার যেন সুষ্ঠু বিতরণ হয়। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গা জেলায় 22টি তেল পাম্প আছে, 40-এর মতো এজেন্সি অর্থাৎ ডিলার পয়েন্ট আছে, সেখান থেকেই পেট্রোল, অকটেন এবং ডিজেল সরবরাহ করা হয়ে থাকে। তো এই ছিল তেল নিয়ে সর্বশেষ। সুনামগঞ্জ জেলার 106টি নদীর বেশিরভাগই এখন অস্তিত্ব সংকটে। নাব্য হারিয়ে নদীগুলো এখন ফসলের জমি। শুষ্ক মৌসুমে পানি না থাকায় ব্যাহত হচ্ছে সেচ, আর বর্ষায় বাড়ছে বন্যার ঝুঁকি। দিগন্তজোড়া ধানের মাঠ দেখে বোঝার উপায় নেই এটি এক সময়কার প্রমত্তা নদী, যেখানে বছর জুড়ে চলত লঞ্চ আর নৌকা। এখন মানুষ হেঁটে যাতায়াত করছে, কোথাও গরু চড়াচ্ছে, আবার কোথাও চলছে ছোট ছোট যানবাহন। এটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পুরাতন সুরমা নদী। বর্ষার উজানের ঢলের সাথে পলিতে ভরাট হয়ে একসময়কার খরস্রোতা নদীর ছন্দ আজ স্তব্ধ। যে নদী ছিল মাছের ভাণ্ডার আর ফসলি জমির সেচের প্রধান উৎস, নাব্যতা হারিয়ে সেটি এখন শুধুই স্মৃতি। বড় বড় স্টিমার, লঞ্চ এগুলা চলতো, অনেক কিছু চলাফেরা করছে। কেন ব্রিজ ছিল না, ব্রিজ হওয়ার আগে গুদারা নৌকা ছিল, গুদারা নৌকা দিয়ে আমরা এই পাশে পার হইতাম। এমন এক সমস্যা হয়েছে, না তোর না হাঁটা, বুঝছেন, মানুষ কিছু দান ফান ফলায়। শুধু পুরাতন সুরমা নয়, মহাসিং, কালনী, সোমেশ্বরী কিংবা ডাউকি জেলার 106টি নদীর বেশিরভাগেরই একই দশা। শুষ্ক মৌসুমে প্রায় 5 মাস পানির দেখা মেলে না এইসব নদীর অধিকাংশ অংশে। নদীতে অনেক পানি ছিল, অনেক মাছ ছিল, মাছ মারছি, মাছ খাইছি। এখন নদী শুকিয়ে যাওয়ায় আমাদের কৃষিকে তো হইতেছে না, লামতে ডর করছে, মানে তার লাইলে খেত হয়েছে, বল খেলার মাঠ হয়েছে। নদী ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে দেখা দেয় বন্যা, আর শুষ্ক মৌসুমে হাহাকার পড়ে পানির। হাওর অঞ্চলের জীববৈচিত্র্য আর কৃষি এখন হুমকির মুখে। আগেও দেখেছি যে ড্রেজিং হয়েছে, সেই ড্রেজিংগুলো ভালো হয় নাই। তাহিরপুরের বৌলাই নদী, পাটলাই নদীতে ড্রেজিং হয়েছে, সেই ড্রেজিংগুলো একদম যাচ্ছে তাই অবস্থা। ফলে ড্রেজিংটাও কার্যকরভাবে করতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে
অস্তিত্ব সংকটে থাকা এসব নদী রক্ষায় বড় ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা 14টি নদী চিহ্নিত করেছি এবং এগুলো খনন করবো প্রাথমিকভাবে, এবং পরবর্তী বাকি 5টা নদীর পাশাপাশি যে আরও খাল খনন রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে করব। তো ইতিমধ্যে আমরা প্রায় 1400 কোটি টাকার মতো একটি নদী খননের জন্য একটি প্রকল্প প্রণয়ন করেছি। এটি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রণয়নের জন্য অপেক্ষাধীন আছে। হাওর অঞ্চলের জীবন ও কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই নদীগুলো। তাই দ্রুত খননের মাধ্যমে হারানো নাব্যতা ফিরিয়ে আনার দাবি হাওরবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। নওগাঁর নিয়ামতপুরে শিশুসহ একই পরিবারের 4 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, ছেলে পারভেজ এবং মেয়ে সাদি আক্তার। স্থানীয়রা জানান, ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। ভেতরে ঢুকে বিছানার উপর 4 জনের মরদেহ দেখতে পান তিনি। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা টাকা লুটের জন্য তাদের হত্যা করেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে 3 যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 10টার দিকে বাহারছড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের উত্তর শিলখালী এলাকার পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন টেকনাফ উত্তর শিলখালী এলাকার আমিনুল ইসলাম রবি, মুজিবুর রহমান এবং নূর বশর। সকালে স্থানীয় কয়েকজন শ্রমিক পাহাড়ে কাজ করতে গেলে মরদেহগুলো পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রমে। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় সময় মতো পণ্য খালাসে যেতে পারছে না লাইটার জাহাজ। ফলে মাদার ভেসেলগুলোকে গুনতে হচ্ছে বাড়তি মাশুল। লাইটারের জাহাজে জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে বহির্নোঙর পণ্য খালাস বন্ধ হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। 50,868 টন সয়াবিন বীজ নিয়ে 1 মাসের বেশি সময় আউটার অ্যাঙ্কারেজে নোঙ্গর করে আছে এমভিজিএম ফরচুন জাহাজ। 1 মাস পার হলেও এখনো জাহাজে রয়ে গেছে প্রায় 2,900 টন পণ্য। এতে জাহাজটির টার্ন অ্যারাউন্ড টাইম গিয়ে দাঁড়িয়েছে স্বাভাবিক সময়ের দ্বিগুণের বেশি। এছাড়া বহির্নোঙরে অবস্থান করছে প্রায় 80টি মাদার ভেসেল। কারণ জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করায় চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। বর্তমানে যুদ্ধের কারণে আমাদের তেল কোম্পানি থেকে নদীপথে তেল কম দিচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে যে আনলোড পয়েন্ট আছে সেখানেও আনলোডিংয়ের ট্রাকের সমস্যা আনলোড হচ্ছে না তেলের কারণে। প্রতিটা দিনে যেখানে 200 নামে 300 টন নামার কথা সেখানে 2 গাড়ি 3 গাড়ি মাল নামে। সরকার নদীপথে যে তেলটা দরকার লাইটার জাহাজে BIWTCC যেটা সংস্থা আছে সেটাও সরকারি। সেই সংস্থার নিয়ন্ত্রণে যদি নজরদারির মাধ্যমে ছাড়পত্রের মাধ্যমে যদি গভর্নমেন্ট তেল দেয় তাহলে জাহাজ শিল্প রক্ষা হবে, মাদার ড্যামেজ থেকে মুক্তি পাবে। এছাড়া দেরিতে ক্লিংকার, খাদ্যশস্য ও পোল্ট্রি ফিড সহ বিভিন্ন আমদানি পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে, যা বাজারে মূল্যস্ফীতি বাড়াচ্ছে। সেই সাথে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা সঠিক সময়ে খালাস করতে না পারায় সংকট আরও বাড়ছে। তেলের সংকটটা কমপ্লিটলি লজিস্টিক সিস্টেমকে অথবা বলে যে আমরা যদি বলি যে পণ্য পরিবহন ব্যবস্থা যেটা এটাকে একদম তছনছ করে ফেলতেছে। লাইটার ভেসেল না পাওয়ার পিছনে তেলের সংকট একটা কারণ। তেল না পাইলে জাহাজটা গন্তব্যস্থলে যেতে পারতেছে না, আবার জাহাজ খালি করার পরে টাইমলি আসতে পারতেছে না। তার যে টার্ন টাইমটা তো বেড়ে যাচ্ছে। যে কোনো মূল্যে আগামী 2-3 মাসের মধ্যে প্রচুর পরিমাণ কয়লা আমদানি করা হোক, যাতে এই কয়লা দিয়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সচল রাখা যায়। লাইটারের জাহাজে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে নৌ পরিবহন অধিদপ্তরের উচ্চ পর্যায়ের বৈঠক হলেও বিপিসির কাছে কোনো নির্দেশনা না আসায় আগের মতোই রাশনিং করা হচ্ছে। জাহাজ মালিকদের অভিযোগ, জ্বালানি ডিপোগুলো আগের মতো ডিজেল না দেওয়ায় তেলের অভাবে অলস বসে আছে অনেক জাহাজ। সময় মতো পণ্য খালাস করতে না পারায় আমদানিকারকদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ।
মনিটরিং সেল একটা যদি গঠন করা হয় এবং তারা যদি যে কোন পণ্যটাকে প্রায়োরিটি দিবে সেই ধরনের পণ্যগুলোকে যদি চিহ্নিত করা যায়, সেইভাবে যদি তারা লাইটারগুলোকে পর্যাপ্ত তেল দিয়ে যদি সহযোগিতা করে, তাহলে আমাদের এই যে আমাদের ভোগ্যপণ্য প্লাস আপনার কয়লার জাহাজ, সেই জাহাজগুলোকে যদি তারা দ্রুত খালাস করে পণ্যগুলো যদি তাদের সঠিক স্থানে পৌঁছে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আমাদের যে সামনের যে চ্যালেঞ্জগুলো আছে, যেমন বিশেষ করে আমাদের লোডশেডিংয়ের যে চ্যালেঞ্জ, সেখানে যদি কয়লাগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়, তাহলে কয়লার উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কিন্তু অনেকখানি কাভার দেওয়া যাবে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচল করে 1200 লাইটার জাহাজ। এর মধ্যে 150টি বিভিন্ন শিল্প গ্রুপের মালিকানাধীন হলেও বাকিগুলো চলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হলো। নকল রোধে প্রতিটি কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। কুড়িগ্রামে প্রথম দিনের পরীক্ষায় 2 শতাধিক শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানান জেলা শিক্ষা অফিসার। লক্ষ্মীপুরে 20,000 শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শুরু হওয়ার আগেই বিদ্যুৎ চলে যায়। এরপর পরীক্ষা শুরুর 45 মিনিট পর্যন্ত বন্ধ থাকে বিদ্যুৎ সংযোগ। এদিকে মানিকগঞ্জের সিংগাইরে আকস্মিকভাবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। এবং আমরা যেহেতু পিএসসি পাইনি, আমাদের প্রথম বোর্ড পরীক্ষা, সেই অনুযায়ী স্যার অনেক আন্তরিক ছিল এবং আমাদের সব বিষয়ে সাহায্য করেছে। পরীক্ষাও খুব ভালো হয়েছে, আর কারেন্ট ছিল না, এর জন্য তো গরমে আসলে লিখতে সত্যিই খুব কষ্ট হয়েছিল। 10টা সময় পরীক্ষা শুরু হয়েছে, এতে 10:43 কারেন্ট দিয়েছে। লোডশেডিং এর জন্য কত সময় পিছিয়ে গেছে, এটা তাদের তো এখানে কমিটিদের লোকেদের চেক করা উচিত ছিল যে আমাদের এত বড় একটা পরীক্ষা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসতে রাজি নয় ইরান, বরং আবারও যুদ্ধ শুরু হলে নতুন কৌশল দেখাতে প্রস্তুত তেহরান। দেশটির পার্লামেন্টের স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মন্তব্য করেন। এর আগে ইরানের সঙ্গে চুক্তি না হলে নৌ অবরোধ উঠবে না এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়বে না বলে হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। এই সময়ের মধ্যে চুক্তি না হলে আবারও যুদ্ধ হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা 40 দিনের যুদ্ধে 13 জন মার্কিন সেনা নিহত এবং 415 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে পৃথিবীর প্রায় অর্ধেক তেল ও 40% গ্যাস মজুদ রয়েছে। এই অঞ্চলের কূপগুলোয় প্রতিদিন যে পরিমাণ তেল উত্তোলন হয় তা উত্তর সাগর বা রাশিয়ার তুলনায় 2 থেকে 5 গুণ বেশি। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ এই প্রাকৃতিক সম্পদ এই অঞ্চলকে বিশ্বের এনার্জি হাবে পরিণত করেছে। প্রায় অর্ধেক তেল ও 40% গ্যাস মজুত রয়েছে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে। ভূতাত্ত্বিক গবেষণা বলছে, কয়েক লাখ বছর ধরে চলা বিরল কিছু প্রাকৃতিক প্রক্রিয়ায় এই অঞ্চলটিকে বিশ্বের এনার্জি হাবে পরিণত করেছে। সৌদি আরব, ইরাক, কুয়েত, ইরান ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বের শীর্ষ 10 তেল উৎপাদনকারীর মধ্যে অন্যতম। এছাড়া এই অঞ্চলের তেল অনুসন্ধান ও উৎপাদনের খরচও কম। ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ করে দেখা গেছে, দক্ষিণ পূর্বের অ্যারাবিয়ান প্লেট এবং উত্তর পূর্বের ইউরেশীয় প্লেটের গত 3.5 কোটি বছর ধরে চলা সংঘর্ষই এই বিশাল সম্পদের মূল কারিগর। প্রায় 20 কোটি বছর আগের জুরাসিক এবং ক্রিটেসিয়াস যুগে সামুদ্রিক পলি ও জৈব পদার্থ থেকে এই তেল ও গ্যাসের সৃষ্টি হয়েছে। পেট্রোলিয়াম ভূতাত্ত্বিকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে 30টিরও বেশি সুপার জায়ান্ট তেলক্ষেত্র রয়েছে, যার প্রতিটিতে অন্তত 500 কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত আছে। এখানকার তেল কূপগুলোর উৎপাদন ক্ষমতা রাশিয়া বা উত্তর সাগরের কূপগুলোর তুলনায় 2 থেকে 5 গুণ বেশি। সৌদি আরবের ঘাওয়ার তেল ক্ষেত্র এবং ইরান ও কাতারের সাউথ পার্স নর্থ ডোম গ্যাস ক্ষেত্র এই অঞ্চলের তেল গ্যাস মজুতের বিশালতার প্রমাণ। পুরো ঘাওয়ার খনি থেকে প্রায় 7,000 কোটি ব্যারেল তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে এই অঞ্চলের প্রভাবকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, 1 শতাব্দীরও বেশি সময় ধরে উৎপাদন চলার পরেও এই অঞ্চলে এখনও প্রায় 86 বিলিয়ন ব্যারেল তেল এবং 9.5 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস
অনাবিষ্কৃত অবস্থায় রয়ে গেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে এই উৎপাদন আরও বহুগুণ বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ এই প্রাকৃতিক সম্পদ তাদের জন্য যেমন আশীর্বাদ, তেমনি অনেক পরীক্ষার মুখোমুখিও করেছে। মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত শুরু হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। সংবাদ শেষ করব ভিন্ন রকম একটি খবর দিয়ে। বেজিং হাফ ম্যারাথনে ইতিহাস গড়েছে রোবট। মানুষের গতির দম্ভ চুরমার করে দিয়ে বিশ্ব রেকর্ড নিজের নামে করে নিয়েছে এক যন্ত্রমানব। চীনা প্রযুক্তির এই জয়কার এখন বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে। তাতে রক্ত মাংসের অ্যাথলিটদের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। রোবট বনাম মানুষের দৌড় প্রতিযোগিতার দৃশ্য একসময় সায়েন্স ফিকশন সিনেমায় সীমাবদ্ধ ছিল। এবার চীনের বেইজিং হাফ ম্যারাথনে সেটি বাস্তবে দেখা গেল। চীনের তৈরি কয়েক ডজন রোবট প্রতিযোগিতায় পেশাদার দৌড়বিদদের পেছনে ফেলে এক অনন্য নজির স্থাপন করেছে। দক্ষিণ বেইজিং এর ইজুয়াং এলাকায় ম্যারাথনের দৃশ্যটা ছিল দেখার মতো। একদিকে ঘাম ঝরানো অ্যাথলেট, অন্যদিকে যান্ত্রিক ক্ষিপ্রতা। দর্শকদের ভিড় ঠেলে কিছু রোবট যখন উসাইন বোল্টের ভঙ্গিতে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল, তখন উপস্থিত সবার চোখ ছানা বড়া। গত বছরের তুলনায় এই বছরের প্রতিযোগিতাটিকে বেশ উন্নতভাবে আয়োজন করা হয়েছে। 21 কিলোমিটার এই ম্যারাথনে আটোসাটো বাঁক রয়েছে 22টি। এর মধ্যে 12টি বাম ও 10টি ডান বাঁক রয়েছে। কয়েকটি বাঁক প্রায় 90 ডিগ্রির কাছাকাছি। উদ্বোধনী আসর ছিল নানা বিড়ম্বনায় পূর্ণ। তখন অধিকাংশ রোবটই দৌড় শেষ করতে পারেনি। গত বছরে বিজয়ী রোবটটি সময় লেগেছে 2 ঘন্টা 40 মিনিট, যা মানুষের চেয়ে দ্বিগুণের বেশি। এক বছরের ব্যবধানে চিত্রটি সম্পূর্ণ বদলে গেছে। এবারের প্রতিযোগিতায় 20টির বদলে অংশ নিয়েছে 100-র বেশি রোবট। চীনা স্মার্টফোন ব্র্যান্ড অনারে তৈরি বিজয় রোবটটি 21.1 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় নিয়েছে মাত্র 50 মিনিট 26 সেকেন্ড। মজার বিষয় হলো এটি উগান্ডার দৌড়বিদ জ্যাকব কিপ্লিমোরের গড়া বর্তমান বিশ্ব রেকর্ডের 57 মিনিট 20 সেকেন্ড চেয়ে প্রায় 7 মিনিট কম। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো রোবোটিক্স কোম্পানিকে এই শিল্প ও মূল প্রযুক্তির উপর তাদের মনোযোগ আরও তীক্ষ্ণ করতে সাহায্য করা। এটি রোবটদের জন্য একটি বাস্তব পরীক্ষার ক্ষেত্র তৈরি করে, যেখানে পণ্যের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতি উভয় বাস্তবে মূল্যায়ন করা যায়। প্রতিযোগিতায় শতকরা প্রায় 40% রোবট রিমোট কন্ট্রোল ছাড়াই সেন্সর এবং এআই ব্যবহার করে নিজেদের পথ চিনে নিয়েছে। রোবটগুলোর দৌড়ানোর ভঙ্গি ছিল অবিশ্বাস্য। এআই প্রযুক্তি বিকাশের খুব অল্প সময়ের মধ্যে এই পর্যায়ের দক্ষতা অর্জন আমাকে মুগ্ধ করেছে। ভবিষ্যতে যারা এআই ব্যবহারে পারদর্শী হবে না, তারা নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বে। মানুষের শ্রেষ্ঠত্ব কি তবে শেষের পথে? বেইজিং এর এই হাফ ম্যারাথন অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। যেখানে মানুষের সীমাবদ্ধতা শেষ, সেখান থেকে হয়তো শুরু হচ্ছে রোবটের জয়যাত্রা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কুষ্টিয়ার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, জ্বালানি মন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য। শুধু মানচিত্রেই রয়েছে নদীর অস্তিত্ব, শুকিয়ে যাওয়া জমিতে চলে ফসল চাষ, হুমকিতে জীববৈচিত্র্য। নওগাঁতে রাতের আধারে শিশুসহ একই পরিবারের 4 জনকে হত্যা, কক্সবাজারে নিহত আরও 3 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।